অরা আর আরিশ ধীরে ধীরে পাহাড়ি রাস্তায় হাঁটছে। বালডিচিয়ার ছোট্ট শহরটা যেন কোনো রূপকথার বই থেকে উঠে এসেছে। টালি ছেওয়া লাল ছাদের বাড়িগুলো সারি ধরে দাঁড়িয়ে আছে। দেয়াল জুড়ে আঁকা প্যাস্টেল রঙের ফুল আর পুরনো সময়ের ছোঁয়া মাখা জানালার গ্লাসগুলো রোদের আলোয় ঝিকমিক করছে। রাস্তার পাশে একটা ছোট্ট ক্যাফে, সাদা রঙের কাঠের চেয়ার আর টেবিল পেতে রেখেছে বাইরে, যার উপর রোদ্দুর আর পাতায় ছায়া একসাথে খেলা করছে। সেখানে বসতেই গেল তারা। এক মাঝবয়সী ভদ্রমহিলা, চোখে রিমলেস চশমা আর গায়ে কোট, হাসি মুখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, Buongiorno. What would you like to have? আরিশ মেনুর দিকে তাকিয়ে বলল, Two cappuccino, two Korestic with chocolate fillings. That's it for now. Gangsie, I will be right back. ভদ্রমহিলা চলে যেতেই ওরা আস্তে করে বলল, বুনাগিরি টিরি না জানি কি বললেন উনি, ওটার অর্থ কি? অরার কথায় জোরে হেসে উঠল আরিশ। ভ্রু কুচকে ফেলল ওরা। জানে না বলে জিজ্ঞাসা করলো, তাতে হাসার কি হয়েছে? স্থানীয় ভাষায় শুভ সকাল বলেছেন। ও আচ্ছা, আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন? একটু একটু, তবে পুরোপুরি না। কাজকর্মের সূত্রে ইতালিতে আসা হয়, সেখানে থেকে একটু একটু শিখেছি। এই ধরো কাজ চালিয়ে নেওয়ার মতো। বুঝলাম। আরিশ অরার কানের পাশে মুখে নিয়ে ফিসফিস করে বলল, এমন করছো কেন? এরকম তো কিস করলে করে মানুষ। তুমি কি কিস করতে যাচ্ছ হামিংবার্ড? ভড়কালো ওরা। বিষম খেলো। আরিশ পানির বোতল থেকে পানি পান করতে দিল ওরাকে। ধীরে সুস্থে পানি পান করে ধাতস্থ হয়ে বসলো সে। কি এমন বললাম যে বিষম খেলে? আপনি বড্ড দুষ্টু। কিছু করার নেই, আমি এমনই ডার্লিং। আরিশের কথায় অরার মুখটা একটু লাল হয়ে উঠল। সে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হালকা হাওয়ায় তার খোলা চুল উড়ছে। ক্যাফের গুনগুন সুর, দূরের গির্জার ঘণ্টাধ্বনি আর পাহাড় থেকে নামা শীতল হাওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তির অনুভূতি তৈরি হচ্ছিল তাদের মাঝে। এর মধ্যে ভদ্রমহিলা খাবারগুলো দিয়ে গিয়েছেন। আরিশ কাপাচিনোর কাপটা হাতে তুলে বলল, ইচ্ছে করছে এখানে থেকে যাই, শুধু তুমি আর আমি, সাথে পাহাড়ি নীরব প্রকৃতির সৌন্দর্য। তাহলে আমাকে ইচ্ছে মতো জ্বালাতন করতে পারতেন আর কি। অরা মৃদু হেসে কিছুটা নিচু স্তরে বলল কথাগুলো। আরিশ হেসে তাকালো তার দিকে, কিন্তু সে হাসি স্থায়ী হলো না বেশিক্ষণ। আচমকায় অরার উরুতে শক্ত করে হাত রাখলো আরিশ। কিছুটা ঘাবড়ে গেল অরা। আমি না জ্বালালে আর কে জ্বালাবে তোমায়? আবার আপনাকে ডক্টর দেখিয়ে কি লাভ হয়েছে শুনি? বিস্মিত হলো আরিশ। সত্যিই তো, এমন আচরণ তো করার কথা তার নয়। হাত সরিয়ে ফেললো আরিশ। ডাক্তারের যা করা ছিল করেছে। তোমার যদি মনে হয় আমি আর 5টা ছেলের মতো সনাতন ভদ্র টাইপের হয়ে গেছি, তাহলে বলবো তুমি ভুল। ডাক্তার আমার মানসিক অস্থিরতা দূর করেছেন, আমার স্বভাব বদলাতে পারেনি। দীর্ঘশ্বাস ছাড়লো অরা। আরিশ সঠিক বলেছে। হ্যাঁ ঠিক বলেছেন। খাওয়া দাওয়া শেষ করুন জলদি, নয়তো খেতে খেতে সময় গড়িয়ে যাবে। ঘুরবো কখন? তুমিও খাও। খাচ্ছি তো। খাবার খেতে খেতে পাশের টেবিলে বসা এক বৃদ্ধ দম্পতির হাসির শব্দ তাদের দৃষ্টি আকর্ষণ করলো। বৃদ্ধা হাতে এক কাপ কফি নিয়ে হাসতে হাসতে কিছু বলছিলেন, আর বৃদ্ধ তার হাত ধরেছিলেন। তাদের চোখে ছিল বহু বছরের ভালোবাসা। ওরা চুপচাপ সে দৃশ্য দেখছিল। আরিশ জিজ্ঞাসা করলো, কি ভাবছো? ভাবছি ওনাদের মতো বয়স হলে কেমন হবে। 25 বছর পরেও আমরা এমন করে একে অন্যকে ভালোবাসতে পারবো তো? আরিশ মুচকি হেসে বলল, তেজরিন খানের সে নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ এই ভালোবাসা চলতেই থাকবে। তাই 25 কিংবা 50টা বলা যাচ্ছে না, বুঝলে? ওরা কোনো কথা বলল না, শুধু হাত বাড়িয়ে আরিশের হাতে হাত রাখলো। ঠোঁটের কোণে তার মুচকি হাসির রেখা। সকালের নাস্তা শেষে তারা দুজন বেরিয়ে পড়ল টাস্কানির বিভিন্ন জায়গা দেখতে। গাড়ির চালক মারিও ছিল সাথে। প্রথমেই তারা গেল ক্যাস্টেলিও ভেচিও বা পুরনো দুর্গে। সেখানকার পাথরের আঁকাবাঁকা গলি, ভাঙা প্রাচীর আর ঘন ও নীরবতায় মোড়া শহরটা যেন নিঃশব্দে বলছিল শতাব্দী পেরোনোর গল্প। দেয়ালের ফাটলে গজিয়ে ওঠা লতগুল্ম, কাঠের জানালায় মরচে ধরা বন্ধ শাটার, আর দূরে চোখে পড়া রঙিন ছাদের শাড়ি, সবকিছুই ছিল ছবির মতো নিখুঁত, অথচ ধুলোমাখা। দুর্গের উপর উঠে তারা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, নিচের উপত্যকার দিকে তাকিয়ে। নিচে সূর্যরঙা মাঠ, দূরে পাহাড়ের রেখা, আর মাথার উপর থেমে থাকা আকাশ। পুরনো দুর্গ শহর থেকে বেরিয়ে তারা চলে গেল বাগ্নো ও ভিগননির ছোট্ট গ্রামে। সেখানে প্রাচীন গরম ঝর্ণার চারিপাশে জল জমে ছোট ছোট পুকুর তৈরি, যেগুলোকে ঘিরে বেরিয়েছে পাথরের বেঞ্চ আর কাঠের সেতু। তারা ধীরে ধীরে পুকুরের ধারে হাঁটছিল। গরম জল থেকে উঠে আসা ধোঁয়ার মধ্যে মিশে থাকা সেই নরম আর্দ্রতা অনুভব করছিল। কিছুক্ষণ বসেছিল ঝর্ণার পাশের পাথরে, তারপর ফিরে আসলো মনে রেখে এক নরম স্মৃতি।
সূর্য তখন টালমাটাল করে পশ্চিমে হেলে পড়েছে। হালকা সোনালি আলো বালডিচি আর গম খেতে ছড়িয়ে পড়ে সোনার চাদরের মতো ঢেকে রেখেছে গোটা উপত্যকা। সাইপ্রাস গাছগুলো নিঃশব্দ পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। গাড়ির জানালায় হাওয়া ঝাপটা এসে ওরা চুলগুলো এলোমেলো করে দিল। আজকের দিনটা কখনো ভুলবো না রাগীভূত। আমার জীবনের অন্যতম একটা দিন ছিল। আরিশ মুচকি হাসলো। ওরা তার হাসির কারণটা ঠিক বুঝতে পারলো না। হাসিতে দুষ্টুমি লুকিয়েছিল। আরিশ খুব আস্তে করে ওরার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে হাত রেখে তাকে কোলের উপর বসালো। ওরা কিছু বলতেও পারছে না এখন। মারিও গাড়ি চালাচ্ছে। লজ্জায় গাড়ি থেকে লাফ দিতে পারলে শান্তি লাগতো ওরার। আরিশ ওরার কোমরে দু হাত রেখে নাকের সাথে নাক ছুঁয়ে ফিসফিস করে বলল, তোমার মুখের আগে ভোর নামটা শুনলে আমি কেমন সিরিয়াস হয়ে যাই পাখি। কেমন আদরের একটা ডাক, তাই না? চোখ বড় করে ফেললো ওরা। কি একটা অবস্থা! রাগী ভূত বলে ডাকলেও সমস্যা। কি সব বলছেন? এমন নামেও কারো? ডু ইউ লাভ মি? ইয়েস, আই লাভ ইউ। কোনো সন্দেহ আছে? নো। আরিশ ওরার ঘাড়ে শক্ত করে হাত রাখলো। এক হাতে কোমর আঁকড়ে ধরে অন্য হাতে ঘাড় চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল সে। প্রথমে অস্বস্তি লাগলেও পরে নিজেকে ধাতস্থ করে নিল ওরা। মারিও ইতিমধ্যে একটা রোমান্টিক গান বাজাতে শুরু করেছে। যদিও ওরা ইতালিয়ান গানের আগামাথা বোঝে না, তবে আরিশ তো বুঝতে পারছে। কিছুক্ষণ বাদে ওরার ঘাড় ছেড়ে দিল আরিশ। ওরা নিচু স্তরে বলল, মনে হচ্ছিল আরেকটু হলে ঘাড় মটকে দেবেন। শব্দ করে হেসে উঠল আরিশ। মারিও মুচকি মুচকি হাসছে। মটকে দিলে ব্যথা পেতে? এত কেয়ার? কেন, আমি কি তোমার কেয়ার করি না? অরার ইচ্ছে করলো বলতে, হ্যাঁ মারাত্মক কেয়ারিং হাজবেন্ড আপনি। এতটাই কেয়ারিং যে শরীরে অজস্রতাকে ভরপুর হয়ে আছে। এতটাই কেয়ারিং যে ঠাস করে থাপ্পড় মারতেও সময় লাগে না। কিন্তু ওরা এসব কিছু বলল না, মুচকি হাসলো কেবল। কি হলো বলো? হ্যাঁ, অনেক কেয়ার করেন। খুশিতে গদগদ হয়ে বইয়ের কপালে ঠোঁট ছুঁয়ে দিল সে। কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে নিজের বুকে মাথা ঠেকিয়ে রাখলো অরার। বাসায় গিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোন বিষয়? আরো কেয়ার করে বিষয়, যাতে ভবিষ্যতে তুমি গর্ব করে বলতে পারো তোমার হাজবেন্ড বেস্ট কেয়ারিং হাজবেন্ড। আচ্ছা। ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো আরিশের। ওরা চুপ করে রইল। ক্লান্ত লাগছে শরীর। সারাদিন অনেক দৌড়ঝাঁপ খেয়েছে। এখন এই পাগলের তালে তাল না মেলালে সমস্যা হতে পারে ভেবেই ওরার এই নীরবতা। চাচি, আপনি আসলেন কেন? আমাকে ডাক দিতেন, কিছু দরকার হলে দিয়ে আসতাম রুমে। দুপুরে রান্নাবান্না শেষ করে সবে হাত মুখ ধুয়ে দাঁড়ালো তামান্না। এর মধ্যেই রান্নাঘরে তাসলিমা খাতুন এলেন। সাবিহার সাথে কথা বলেছিলেন তিনি। সবকিছু শুনে তালহার সাথে তামান্নার বিয়েটা মানার জন্য খুব করে বলল সে। সাবিহার জোরাজুরি আর তালহার খুশির কথা ভেবে হলেও তাসলিমার মন গলেছে অবশেষে। কিছু লাগবে না, এদিকে এসো মেয়ে। তামান্না ধীর পায়ে তাসলিমার সামনে গিয়ে দাঁড়ালো। এর মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো। তালহা ফিরেছে। দুপুরবেলা সে ছাড়া আর কেউ আসার কথা নয়। তামান্না তাসলিমার দিকে তাকিয়ে আছে, আগে দরজা খুলে দিয়ে আসবে কিনা সেজন্যে। যাও দরজা খুলে দিয়ে আসো, তারপর কথা শুনে যেও। ঠিক আছে চাচি। তামান্না রান্নাঘর থেকে বেরিয়ে এক দৌড়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। তাড়াতাড়ি দরজা খুলে ফেললো। দরজা খুলতেই তালহার হাতে কতগুলো বেলি ফুলের মালা দেখতে পেল সে। এই যে মিস তামান্না ভাটিয়া, এত হন্তদন্ত হয়ে ছুটে এলেন কেন? তালহা হাসি হাসি মুখে বাসার ভিতরে প্রবেশ করলো। তামান্না দরজা আটকে দিয়ে কণ্ঠ নিচু করে বলল, চাচি এসেছেন রান্নাঘরে আমার সাথে কথা বলতে। আপনি ঘরে যান এখন, এসব পরে দেবেন। মা এসেছেন কথা বলতে? হ্যাঁ। ওকে যাও, দেখো কি বলে। দেখো আবার হবু শাশুড়ির সাথে ঝগড়া বাঁধিয়ে বসো না। কিছুটা মজা করেই বলল তালহা। তামান্না ভেঙচি কেটে রান্নাঘরের দিকে এগুলো। তাসলিমা খাতুন আগের জায়গায় দাঁড়িয়ে আছেন। তামান্নাকে দেখে সামনে এগিয়ে এলেন কিছুটা। জি বলুন। আরিশ দেশে ফিরলে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলবো। তোমার কোনো আপত্তি নেই তো? মানে এত জলদি বিয়েতে কোনো সমস্যা? তামান্না যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। অস্ফুট স্বরে শুধালো, কি? যা শুনেছ সেটাই বলেছি। লজ্জায় কিছুটা মাথা নিচু করে ফেললো সে। বলল, আপনারা যা বলবেন তাই হবে, আমার কোনো আপত্তি নেই চাচি। বেশ, তাহলে লজ্জা পাওয়া বাদ দাও। গোসল সেরে আসছি, এখন থেকে শাশুড়িকে যত্ন করা শুরু করো। তাসলিমা খাতুন কথাগুলো বলেই রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তামান্না হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এমন শাশুড়ি পাওয়া সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের বলা মুশকিল। তাসলিমা খাতুন চলে যেতে তালহা এসে ঢুকলো রান্নাঘরে। তামান্না তখনও ভাবনার জগতে বিভোর ছিল বলে তালহার আগমন টের পায়নি। এই তামু, মা কি বললেন? বিয়ের কথা বললেন?
ভাইয়া ফিরলে আপনার আর আমার বিয়ের কথা বলবেন চাচি। কি? হ্যাঁ, যা শুনেছেন সেটাই। তালহা খুশিতে তামান্নাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো। তামান্নার মাথা ঘুরছে। মার হাবা, মা এভাবে রাজি হয়ে গেছে, ভাবতেই আনন্দ লাগছে। উহু, আমার মাথা ঘুরছে, নামান বলছি। আরে কিচ্ছু হবে না। তালহা ভাই। থেমে গেল তালহা, তামান্নাকে কোল থেকে নামিয়ে দিল। ঠোঁট টিপে হাসছে তামান্না। তালহা গাল ফুলিয়ে বলল, ভাই বললে কেন? থামানোর নিনজা টেকনিক। তবে রে। তালহা তামান্নাকে ধরতে চাইল, কিন্তু তামান্না দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দুজনেই মহা খুশি আজ। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। নয়নার মন এখন একটা নীরব সীমানার ভেতরে বন্দি। প্রতিদিন সকালে ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখে, কিন্তু সেই চেনা মুখের ভেতরেও যেন কিছু হারিয়ে গেছে। স্কুলে যেতে যেতে প্রতিটি মোড়ে, প্রতিটি দেয়ালে, প্রতিটি ক্লাসরুম, সবখানে পলাশের উপস্থিতি খুঁজে বেড়ায় সে। ক্লাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে। মনে পড়ে ঠিক এই বেঞ্চে একদিন পলাশ পাশের ক্লাস থেকে এসে বসেছিল একটু সময়ের জন্য। বারান্দায় দাঁড়ালেই মনে পড়ে সেখানে দাঁড়িয়ে পলাশ একবার মুচকি হেসে বলেছিল, আজ খুব সুন্দর লাগছে। নয়না কিছু বলেনি সেদিন, শুধু হেসেছিল নরম করে। এখন সেই শব্দহীন ভালোবাসা প্রতিদিন তাকে ভেতর থেকে একটু একটু করে খেয়ে ফেলছে। পলাশ চলে যাওয়ার পর স্কুলের প্রতিটা দিন যেন শুধুই সময় গুনে যাওয়া। বন্ধুদের হাসির মধ্যে পড়ার চাপে টিফিনের ভিড়েও নয়না একা হয়ে গেছে। ক্লাসরুমের জানালায় বসে আকাশ দেখে। সে ভাবে, এই আকাশের নিচেই তো পলাশ আছে কোথাও না কোথাও। আর 2 বছর পর সেই আকাশের তলায় আবার দেখা হবে। কিন্তু ততদিন প্রতিটা দিন যেন দীর্ঘশ্বাসে লেখা চিঠি হয়ে জমা হয় নয়নার মনের ডায়েরিতে। কথার অপ্রকাশিত অনুভূতিগুলি তাকে নীরব করে দেয়, আর সেই নীরবতাই এখন তার সবচেয়ে বড় সঙ্গী। কে রে নয়না, আজকাল এত অন্যমনস্ক হয়ে থাকিস কেন? হাসিবের প্রশ্নে নড়ে চড়ে বসে নয়না, সাথে যোগ দেয় উর্মি। হ্যাঁ রে, ইদানিং নয়না কেমন চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে রে তোর? কই, আমার তো কিছু হয়নি। ইস, বললেও হলো। উর্মি বলল। ইলমা পাশ থেকে বলে, নয়না মনে হয় পলাশ ভাইকে মিস করে। চমকালো নয়না। যদিও পলাশ যে নয়নাকে পছন্দ করে এটা গোটা ক্লাসের সবারই জানা, কিন্তু ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। তবু এমন মজা কেন করবে ইলমা? এসব কি বলছিস ইলমা? আমি কেন ওনাকে মিস করব? কিছুটা গম্ভীর কণ্ঠে বলল নয়না। সবাই চুপ করে গেল, বিশেষ করে ইলমা। নয়না মন মানসিকতা খারাপ না থাকলে সে কখনোই বন্ধুদের সাথে এমন আচরণ করে না। আচ্ছা সরি, মজা করছি। চল চল, টিফিনের টাইম হয়ে গেছে, আর সবাই একসাথে ঝালমুড়ি খাবো। ইলমা বসা থেকে উঠে দাঁড়ালো, বাকিরাও উঠে দাঁড়িয়েছে। নয়না এখনো বসে। উর্মি নয়নার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, চল না নয়না, একসাথেই খাবো। মুচকি হাসলো নয়না, সাথে সাথে সবার ঠোঁটের কোণে হাসি ফুটলো। 4 জন একসাথে ক্লাসরুম থেকে বেরিয়ে মাঠের দিকে এগুলো। মাঠের উত্তর দিকে কৃষ্ণচূড়া গাছের নিচে ঝালমুড়ি মামা বসেন প্রতিদিন। ইউ আর লুকিং সো হট হামিংবার্ড। আরিশের এমন মন্তব্যে নিজের দিকে একবার দেখে নিল ওরা। হট লাগার মতো কিছু দেখতে পেল না সে। তার পরনে ছিল হালকা অফ হোয়াইট লিলেন ম্যাক্সি ড্রেস, কোমরের কাছে একচেটিয়া বেল দিয়ে বাঁধা, ভেতরে ধূসর রঙা ট্যাঙ্ক টপ আর হালকা গলার অলংকার। চুলগুলো একপাশে নামিয়ে রেখেছে, একটু ভেজা এখনো। গোসল করা মাত্রই বের হয়েছে সে। আয়নার সামনে থেকে উঠে গিয়ে বিছানায় গিয়ে বসলো ওরা। আপনার নজর ঠিক করুন। আরিশ সোজা হয়ে বসে আছে, দৃষ্টি তার ওরার দিকে। তার পরনের কালো টি শার্ট, যার গলা একটু খোলা, আর হালকা বাদামি কট প্যান্ট। আমার নজর যথেষ্ট ঠিক আছে বলেই এখনো বলিনি। ট্যাঙ্ক টপের নিচে যা দেখা যাচ্ছে ওটা জানিয়ে দিচ্ছে তুমি কতটা ভয়ঙ্কর সুন্দর। চমকালো ওরা। লোকটা তো পাজি কেন? কিছুটা লজ্জা পেল ওরা। বলতে আর বাকি রেখেছেন কি? ও সরি হামিংবার্ড, কি করবো বলো? চোখ থাকলে দেখা যাবে, স্বাভাবিক। আরিশ ওরাকে জড়িয়ে ধরে থুতনিতে চুমু খেলো। ওরা আরিশের কোলে মাথা রাখলো। এসব রাখুন, দেশে ফিরবো কবে? কবে যেতে চাও বলো? আগামীকাল। শিওর? সবাইকে মিস করছি। আরিশ ওরার ঠোঁটে মৃদু কামড় বসালো। বিস্ময়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওরা। এলো কি ভ্যাম্পায়ারের বংশধর? এভাবে হুটহাট কামড় বসায় কেন সে? ওকে, আগামীকাল সকালেই ফ্লাইট। হ্যাপি? ওরার ঠোঁটের কোণে হাসি ফুটলো, জড়িয়ে ধরলো আরিশকে। হ্যাঁ। রাতের খাবার খেয়ে কেবলই বিছানায় শরীর এলিয়ে দিয়েছে মেহেরাব। আজ অফিসে অনেক কাজের চাপ ছিল, এজন্য কিছুটা ক্লান্ত সে। ফোন হাতে নিয়ে সাবিহাকে কল করতেই যাচ্ছিল মেহেরাব। এর মধ্যে সালমা আক্তার দরজার বাইরে এসে দাঁড়ালেন। সম্পর্কে তিনি মেহেরাবের মা।
বয়স 60 ছুঁই ছুঁই, পরনে ছাই রঙা শাড়ি, চুলগুলো খোপা করা, চোখে মোটা ফ্রেমের চশমা। মেহরাব, মায়ের কণ্ঠস্বর শুনে শোয়া থেকে উঠে বসলো সে। মা, কিছু বলবে? ভেতরে না আসে ওখানে দাঁড়িয়ে আছো কেন? দীর্ঘশ্বাস ছাড়লেন সালমা। ধীর পায়ে ছেলের ঘরে ঢুকলেন। পাশের ফ্ল্যাটে রহিমার ছেলে সাকিব বিয়ে করেছে মাসখানেক হলো। বিয়ের পর নিজের মাকে রুমে ঢোকার আগে অনুমতি নিতে বলেছে সে। আর সেসব কথা রহিমা এসে সালমার সাথে বেশ কেঁদে কেঁদে বলেছিল। ফলশ্রুতিতে সালমার মন কিছুটা খারাপ হয়ে আছে। মেহেরাবকেও তো বিয়ে করাতে হবে। তখন যদি মেহেরাবও তেমন কিছু বলে, সেজন্য আগে থেকে রুমে ঢোকার আগে অনুমতি নেওয়ার অভ্যাস করছেন সালমা। বলো এবার। বয়স তো কম হলো না তোর, এবার তো বিয়ে শাদী করতে হবে। আর কয়েক বছর যাক, তারপর। আমি মরার পর? আতকে উঠল মেহেরাব। মায়ের হাত ধরে বলল সে। এমন কথা বলছো কেন মা? প্লিজ, তুমি এরকম কথা আর বলবে না। তাহলে বিয়েতে রাজি হয়ে যা। আমি একজনকে পছন্দ করি মা, তবে সে লেখাপড়ার জন্য কানাডায় থাকে এখন। ভ্রু উঁচিয়ে শুধালো সালমা। মেয়ে বিদেশে পড়ালেখা করে? হ্যাঁ, তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে দেশে থেকেই। গ্রামের মেয়ে, শহুরে মেয়েদের মতো চালচলন না তার। তোমার অপছন্দ হওয়ার কথা না মা। মেয়ে বিদেশে লেখাপড়া করে শুনে কিছুটা বিরক্ত হলেন সালমা। মূলত সালমা আক্তার শহুরে মেয়েদের আধুনিক চালচলন দেখতে পারেন না। মেহেরাব সেই কারণে সাবিহার বিষয়ে সবকিছু স্পষ্ট করে বলল। বেশ, আমাকে ছবি দেখাস, আর মেয়ের সাথে আগে থেকে কথাবার্তা বলে রাখিস, আর পারলে বিদেশ থেকে দেশে ফিরতে বলিস। কি হবে এত লেখাপড়া করে? সেই তো শ্বশুর বাড়িতে এসে সংসার করতে হবে। মেহেরাব চুপ করে রইল। তার মাকে বলে লাভ নেই কিছু। তিনি নিজে যা বুঝেন ভাবেন সেটাই বলেন। ওনার চিন্তা ভাবনা এমনই। মেয়েদের কেবল একটাই কাজ, বিয়ে করে সংসার করা আর বাচ্চা লালন পালন করা। আচ্ছা, ঘুমা তাহলে, গেলাম আমি। ঠিক আছে। সালমা আক্তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সাবিহার কল এলো। মেহেরাবের ঠোঁটের কোণে হাসি ফুটলো তাতে। সব ভাবনা বাদ দিয়ে কল রিসিভ করলো সে। হ্যালো। ইয়েস সুন্দরী, কেমন আছো? ভালো। আপনার কি অবস্থা? ভুলে গেলেন নাকি? আরে না না, কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম দুদিন, সেজন্য নক করা হয়নি। কল করতাম আমি। লম্বা নিঃশ্বাস ছাড়লো সাবিহা। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টি ছড়িয়ে দিল। রৌদ্রময় দিন, আকাশটা দেখতে দারুণ লাগছে। বেশ, বুঝলাম। শুনলাম তালহা আর তামান্নার বিয়ের কথা হচ্ছে। আরিশ কল করেছিল, গতকাল রাতে দেশে ফিরেছে ওরা। হ্যাঁ, সব কিছু তো ঠিকই ছিল, শুধু মা বেঁকে বসেছিলেন। ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম। আমার ভাই তার ভালোবাসার মানুষকে নিজের করে পাক, এইটুকুই চাওয়া। মিস সাহিবা দেখছি বেশ বদলে গেছে। মুচকি হাসলো সাবিহা। মেহেরাবের ঠোঁটের কোণেও হাসি খেলা করছে। তা বলা যায়। তা নিজে কবে বিয়ে করবে শুনি? ঠিকঠাক ছেলে পেলে এক্ষুনি করতে পারি। শিওর? অফকোর্স। তা ঠিকঠাক বলতে কেমন ছেলে দরকার তোমার? বেশি কিছু না, কেবল আমার প্রতি সৎ থাকতে হবে আর একটু ভালোবাসতে হবে, ব্যাস। একটু ভালোবাসলেই হবে? বাকিটা একসাথে থাকতে থাকতে হয়ে যাবে। মেহেরাব বিছানায় শরীর এলিয়ে দিল। আবার ক্লান্তিতে রাজ্যের ঘুম এসে ভর করেছে তার চোখে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মেহেরাব রাত 12টা ছুঁই ছুঁই এখন। তার মানে কানাডায় এখন দুপুরবেলা। বুঝলাম। লাঞ্চ করেছো? এখনো না, একটু পর খাবো। আপনি ডিনার করেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে খেলাম। এখন শুয়ে আছি নিদ্রার অপেক্ষায়। নিদ্রা? ও, ঘুম? জি হ্যাঁ ম্যাডাম, নিদ্রা মানে ঘুম, কোনো নারী নহে। থতমত খেলো সাবিহা। কোনো নারী হলেও বা তার কি? মেহেরাবটা বড্ড শেয়ানা, কথার মানে বুঝতে সময় লাগে না তার। আচ্ছা, পরে কথা হবে আবার, রাখছি এখন। ওকে, বাই। বাই। কল কেটে ফোন বালিশের পাশে রাখলো মেহেরাব। আগামীকাল একবার আরিশের অফিসে যাবে সে। বন্ধুকে মনের কথাটা এবার বলার সময় এসেছে। আগামীকাল আরিশের সাথে কিভাবে সবকিছু বলবে সেসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমের দেশে পাড়ি জমালো মেহেরাব। বিছানায় বসে নোটপ্যাডে কিসব লিখতে ব্যস্ত অরা। আরিশ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরার প্রতিটি নড়াচড়া খুব গভীরভাবে খেয়াল করাই যেন তার কাজ। দুপুরে তামান্না এবং তালহার বিয়ের বিষয়ে কথাবার্তা হয়েছিল। যেহেতু এখন তাসলিমা খাতুনও রাজি, সেজন্য বিয়েতে দেরি করতে চাচ্ছে না আরিশ। শুধু সাবিহার ছুটি পাওয়া নিয়ে সমস্যা। একমাত্র ভাইয়ের বিয়েতে তার বোন থাকবে না, এটা তো হয় না। সাবিহার সাথে আরিশ কথা বলবে আগামীকাল। আজকে বিভিন্ন কাজকর্মের ঝামেলায় কথা বলবে করেও বলা হয়নি। হ্যাঁ, হয়ে গেছে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল অরা। চোখে মুখে তার খুশি ঝিলিক। কি হয়ে গেছে শুনি?
অরার হাত ধরে কোলে তুলে নিল আরিশ। গলা জড়িয়ে ধরে বলল অরা। তামান্না আপু আর তালহা ভাইয়ের বিয়েতে কি কি কিনবো সেসব লিস্ট করলাম। লিস্ট কই দেখি তোমার লিস্ট। আরিশ হাত বাড়িয়ে নোটপ্যাডটা হাতে নিয়ে দেখতে লাগলো সেটা। দুটো শাড়ি, একটা লেহেঙ্গা, একটা 3 পিস লেখা আছে, সাথে কিছু গয়নাগাটি। আরিশের মতিগতি বোঝার চেষ্টা করছে ওরা। লিস্ট কি বেশি লম্বা হয়ে গেল? এই তোমার লিস্ট? কেন, কি হয়েছে? লিস্ট করেছো ভালো, অনেক কিছু লিখবে, কিন্তু যা লিখেছো সেসব তো এমনিতে মনে রাখা যায়। তোমার আসল শপিং তো আমি করাবো, আমার লিস্টের দরকার পড়বে না পাখি। ওরা কিছু বলার আগে আরিশ তার ঠোঁটে কিস করলো একটা। ওরা বলতে শুরু করলো। লিস্ট করে নতুন পোশাক কেনার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে রাগী ভূত। ছোটবেলায় ঈদ আসলেই লিস্ট করতে বসতাম, তারপর সেই লিস্ট অনুযায়ী কসমেটিক্স কিনতাম। শৈশবের কথা ভাবতে মনটা কেমন বিষিয়ে উঠল আরিশের। তার ছোটবেলায় এমন কোনো মধুস্মৃতি নেই যা সে বলতে পারবে। এতক্ষণ কথার ফাঁকে ফাঁকে কিস করে যাচ্ছিল আরিশ। আচমকা থেমে যাওয়াতে তার দিকে মনোযোগ দিল ওরা। ভদ্রলোকের চেহারার হাবভাব বদলে গেছে, কেমন বিষণ্ণতা ভর করেছে চোখে মুখে। কি হলো? কই কিছু হয়নি তো হামিংবার্ড। কেমন অন্যমনস্ক লাগছিল আপনাকে। ঠিকই আছে আমি, কিন্তু তুমি এখন ঠিক থাকবে না হামিংবার্ড। কেন? কিছুটা অবাক হলো ওরা। আরিশ তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের করে নিতে নিতে বলল। কথা কম, কাজ বেশি করতে হয়। ওরা মুচকি হাসলো, আবেগে চোখ বন্ধ করে ফেললো। আরিশ তার প্রতিটা শিরা উপশিরায় নেশা ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে। ওরা এবার আরিশের কাঁধে কামড় বসে নিজেকে সামলাতে চেষ্টা করছে। আরিশের স্পর্শ মানে এক জ্বালাময়ী অনুভূতি, যেখানে ঘোর লাগা নেশার সাথে যন্ত্রণা লুকিয়ে থাকে। রাতের আধার ঘনিয়ে ভোরের আলো ফুটেছে চারিদিকে। শহরের ব্যস্ততা এখনো পুরোপুরি শুরু হয়নি। যানবাহনের কর্কশ শব্দ কিছুটা কম শোনা যাচ্ছে। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভাঙলো নয়নার। গতকাল রাতেও ভালো ঘুম হয়নি তার। ইদানিং ঘুম কমে গেছে। ঘুম ভাঙলেও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেতে লাগলো সে। তারপর আড়মোড়া ভেঙে উঠে বসলো। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল একবার। সকাল 6টা বেজেছে কেবল। আজকাল পলাশের কথা খুব মনে পড়ে নয়নার। যতই তার কথা ভুলতে চায় ততই যেন সবকিছু বেশি মনে পড়ে। পলাশ যখন আশেপাশে ছিল তখন এতটা অনুভব করতো না তাকে, অথচ দূরত্ব বাড়তে সেই অনুভূতি প্রখর হচ্ছে। বিছানা ছেড়ে উঠল নয়না, ধীর পায়ে এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে। ড্রয়ার খুলে একটা ছোট কাগজ বের করলো। পলাশের ফোন নাম্বার লেখা কাগজটায়। কিছুক্ষণ কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সে। পলাশের বলা শেষ কথাগুলো ভাবতে লাগলো। পলাশ বলেছিল তার অনুপস্থিতিতে নয়না বুঝবে তার গুরুত্ব। দীর্ঘশ্বাস ছাড়ল নয়না। বাড়ির কারো ফোন দিয়ে একবার কল করবে কিনা সেটাই ভাবতে লাগলো এবার, কিন্তু ভাবনা যেন শেষই হচ্ছে না, দ্বিধা কাটছে না তার। নয়না, এত সকালে পড়তে বসেছিস যে আজ? আচমকা মায়ের কণ্ঠস্বর শুনে আটকে উঠল সে। হাত থেকে কাগজটা ড্রয়ারে রাখতে গিয়ে ফ্লোরে পড়ে গেল, কিন্তু নয়না সেটা খেয়াল না করে টেবিলের পাশ থেকে সরে এসে বিছানায় বসলো। পড়তে বসিনি মা, ঘুম ভাঙলো তাই ভাবলাম পড়তে বসবো কিনা। ঘর ঝাড়ু দিতে এসেছেন রোকসানা। মেয়ের সাথে কথা বলতে বলতেই কাজ করছেন তিনি। তাহলে ফ্রেশ হয়ে নে, চা বিস্কুট খেয়ে তারপর না হয় পড়তে বসবি। ঠিক আছে মা। নয়না মায়ের কথা মতো ফ্রেশ হতে চলে গেল। রোকসানা ঝাড়ু দিতে থাকলেন। অসাবধানতার ফলে পলাশের নাম্বারটা যে ময়লার ঝুড়িতে পৌঁছে গেল সেটা নয়না টের অবধি পেল না। সারাদিন স্কুল আর ক্লাসে ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেই নয়নার চোখে পড়ল তালহা। বসার ঘরে সোফায় চুপচাপ বসে আছে তালহা। তার পরনে গাঢ় নীল শার্ট আর কালো জিন্স, চুলগুলো হালকা এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সময়টা তখন সন্ধ্যা নামা ঠিক আগ মুহূর্ত। রোকসানা তালহার আপ্যায়নে ব্যস্ত। ঘরে থাকা যা কিছু খাবার দাবার আছে তাই দিয়ে আপাতত অতিথি সেবার চেষ্টা করছেন। নয়না স্কুল থেকে ফিরে ভদ্রতার সাথে তালহার কুশলাদি সেরে নিজের ঘরে ঢুকে ফ্রেশ হতে গেল। সকালে তাড়াহুড়ে পলাশের নাম্বার লেখা কাগজটা কোথায় রেখেছে কিছুতেই মনে করতে পারছিল না সে। পুরো পথ জুড়ে সেই কাগজটার কথাই বারবার মনে পড়ছিল। তারপর বলো, বেআইন কেমন আছেন? রোকসানা সোফায় বসতে বসতে জিজ্ঞাসা করলেন। তালহা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাবি হয়তো আপনাকে কলে সবকিছু বলেছেন। আমি আসলে নয়নাকে নিতে এসেছিলাম। মুচকি হাসলেন রোকসানা। কিছুক্ষণ আগেই ওরা ফোন করেছিল, তখনই তালহার বিয়ের কথা জানিয়েছে তাকে। যদিও এখনো দিন তারিখ চূড়ান্ত হয়নি, তবে কাল থেকে কেনাকাটার প্রস্তুতি শুরু হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এই কারণেই নয়নাকে খানবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তালহাকে পাঠানো হয়েছে। আরিশের সময় নেই, অফিসের চাপ দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া আরিশের যা স্বভাব, তাতে শ্বশুরবাড়ি এসে শালিকাকে নিজে হাতে আনার মতো ধৈর্য বা ইচ্ছা তার নেই বললেই চলে। হ্যাঁ, ওরা বলেছে তুমি নয়নাকে নিতে এসেছো। রোকসানা হেসে বললেন, ও তো এখনোই স্কুল থেকে ফিরেছে, একটু ফ্রেশ হয়ে আসুক তারপর কথা বলি তোমার সঙ্গে। ঠিক আছে আন্টি। তুমি বরং নাস্তা শেষ করো ততক্ষণে।
তালহা মাথা নেড়ে মুচকি হাসলো কেবল। রোকসানা বসা থেকে উঠে নয়নার ঘরের দিকে এগোলেন। কোনো মতো স্কুলের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে কাগজটা খুঁজতে শুরু করেছে নয়না, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো টেবিলের উপর থেকে শুরু করে ড্রয়ারে ফ্লোরে কোথাও কাগজটা পাচ্ছে না সে। কি রে, এখনো স্কুল ড্রেস চেঞ্জ করিসনি কেন? তালহা এসে বসে আছে, তোকে নিয়েতে পাঠিয়েছে ওরা। মায়ের আগমনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে নয়না। সোজা হয়ে দাঁড়ালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল সে। এই তো ফ্রেশ হয়ে নিচ্ছি, আপু হঠাৎ নিতে পাঠালো, কোনো অনুষ্ঠান আছে? তালহার বিয়ে শুনলাম, সেই জন্য কেনাকাটা করবে বলল। ব্যাগপত্র নিয়ে যাবি, দুদিন থাকার কথাও বলেছে ওরা। নয়না শুধু সব কথাই হুঁ করে যাচ্ছে। তার মন পড়ে আছে কাগজটা খোঁজার দিকে। পলাশের নাম্বারটা হারিয়ে নয়নার মনে হচ্ছে যেন আস্ত মানুষটাকে হারিয়ে ফেলেছে সে। বুকটা কেমন খালি খালি লাগছে। কি রে, কি হয়েছে তোর? রোকসানা বেশ গলা উঁচিয়ে জিজ্ঞাসা করলেন। ফ্রেশ হয়ে আসছি আমি, বেশি সময় লাগবে না। নয়না তড়িঘড়ি করে ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগুলো। রোকসানা মল্লিক মেয়ের হাবভাব কিছুতেই বুঝে উঠতে পারছেন না। নয়না আজকাল যেন কেমন অচেনা হয়ে গেছে। আগে সেই প্রাণচঞ্চল মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। এই পরিবর্তনের কারণটা তিনি ধরতে পারছেন না ঠিকভাবে, আর সেটাই তাকে ক্রমেই চিন্তিত করে তুলছে। সন্ধ্যা নেমেছে। শহরের উপরে গাঢ় নীল রঙা আবরণ টেনে নিচ্ছে আকাশ। বাড়ির চারিপাশে বাতিগুলো একে একে জ্বলে উঠছে। একটা শান্ত নরম আলোয় ভরে যাচ্ছে চারিদিক। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে ওরা। নিজের কাজ বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়েছে। নীল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে পড়েছে ম্যাচিং ব্লাউজ। গলায় হালকা ডিজাইনের ডায়মন্ড সেট। খোলা চুলে জড়ানো আছে আর্টিফিশিয়াল বেলি ফুলের গাজরা। হাতে নীল কাচের চুড়ি, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক। সবকিছু মিলিয়ে তাকে যেন অপসরা মনে হচ্ছে এক। আলোক ছায়ার এই সন্ধ্যায় যেন রূপকথা থেকে নেমে আসা কোনো চরিত্র। হয় না, কি দেখছো হামিংবার্ড? আরিশের কণ্ঠ ভেসে এলো পেছন দিক থেকে। কণ্ঠটা শুনেই উচ্ছ্বসিত হয়ে পেছনে ফিরে তাকালো ওরা। আর সেই মুহূর্তে যেন আরিশের হৃদয়ে এক চিলতে ঝড় বয়ে গেল। এক মুহূর্তের জন্য থমকে গেল সব নিঃশ্বাস, স্পন্দন, সময়। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে ওরার দিকে। চোখে বিস্ময়, মুগ্ধতার, গভীর ভালোবাসার ছায়া। আরিশের এমন অভিব্যক্তি দেখে মুচকি হেসে ওঠে ওরা। ধীরে ধীরে এগিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে সে। কানে কানে বলল, আপনার হামিংবার্ডকেই দেখছিলাম আয়নায়। আরিশ তার কোমরে হাত রেখে ওরাকে একটু উঁচু করে তুলে তারপর গভীর মমতায় কপালে এক আলতো চুমু রাখে। আজকের পর আর এই রুমে আয়নায় থাকবে না। কি? চমকে উঠল ওরা। যা শুনেছ ঠিক তাই বলেছি। কিন্তু কেন? আরিশ চোখ সরিয়ে রাখলো, যেন অভিমান লুকাতে চাইছে। তোমার এই সৌন্দর্য আমার আগে আয়না দেখে ফেললে এটা সহ্য হয় না। ওরা হেসে উঠল জোরে। সেই হাসিতে যেন রুমটা মুহূর্তেই আলোয় ভরে গেল। আরিশের কপাল কুঁচকে গেল। থুতনিতে হাত রেখে গম্ভীর গলায় বলল, হাসবে না একদম। ঠিক আছে, আসবো না। যান, ফ্রেশ হয়ে আসুন। দরকার নেই, চলো বেরবো এখনই। ওরা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, এখন? রাতে কোথায় যাবেন? আরিশ একটু হাসলো, চোখে মায়া মেশানো উচ্ছ্বাস। তোমার সঙ্গে এখনো রাতে শো দেখা হয়নি পাখি, লেটস গো। আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওরা এগিয়ে এসে আরিশের ঠোঁটে এক চুমু দিল। আরিশও পাল্টা চুমু দিল ঠিকই, কিন্তু তাতে ওরা ঠোঁটটা কেটে গেল। ভালো করে চুমু খেতে পারেন না? কিছুটা অভিমান নিয়ে বলল ওরা। আরিশ অবাক হয়ে ওরা ঠোঁটের দিকে তাকায়। কাটা দাগটা খেয়াল করে বলল, আমি তো আস্তে আস্তে দেই, এটা আবার কেমন করে হলো? থাক, হয়েছে, চলুন এবার। বলে মুখ ফিরিয়ে নিল ওরা। আরিশ ফিক করে হেসে উঠে ওর হাত ধরল। দুজনের হাসি মুখে হাতে হাত রেখে তারা রুম থেকে বেরিয়ে গেল। রাতের শহরটা আজ যেন এক নতুন গল্পের সূচনা। সন্ধ্যার ঢাকা শহর, বাতাসে হালকা গরম, আলো ছায়ায় জলজল করছে রাস্তাঘাট। ওরার ইচ্ছায় আজ রিক্সা চড়ে ঘুরবে তারা। তাই একটা রিক্সা ঠিক করে ফেলেছে আরিশ। তবে সমস্যাটা হলো আরিশের জীবনে প্রথম রিক্সায় ওঠা, ফলে খানিকটা অস্বস্তিতে থাকছে। মাঝে মধ্যে রিক্সা একটু নড়ে চড়ে উঠলে আরিশ ভয় পেয়ে যায়। দুহাত দিয়ে শক্ত করে রিক্সার হুড ধরে বসে থাকে। এই দৃশ্য দেখে ওরা তো খিলখিল করে হেসেই উঠে। তার হাসিতে যেন রিক্সার চারিপাশটা আরো হালকা হয়ে যায়। রিক্সা এসে থামলো সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। চারিদিকে যেন মানুষের ঢল। শুক্রবার বলে ভিড়টা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। দম ফেলার জায়গা নেই যেন। আরিশ রিক্সা থেকে নেমে হাত বাড়িয়ে ওরাকে নামতে সাহায্য করলো। রিক্সাওয়ালা মামা নিশ্চিন্তে বসে রইলেন নিজের আসনে, কারণ আরিশ আগেই তাকে খুশি করে দিয়েছেন সোজা 1010 টাকা দিয়ে। মামার মুখে প্রশান্তির হাসি। আজকের দিনটায় আর কোনো চিন্তা নেই। এখানে অনেক লোকজন হামিংবার্ড। পাশাপাশি হাঁটছে ওরা। স্বাভাবিকভাবেই লোকজন ওরার দিকে তাকাচ্ছে। এমন সুন্দরীর পরনে নীল শাড়ি ঠিক যেন নীলপরি। লোকজন দেখবে, এটাই স্বাভাবিক। তাহলে কোথায় যাবেন? সব জায়গায় তো লোকজন। ওরার কথার দিকে বিশেষ একটা খেয়াল নেই আরিশের। একটা ছেলেকে দেখছে সে। ওরার দিকে কখন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটা। আরিশ আচমকায় ছেলেটার কাছে গিয়ে কলার চেপে ধরলো। চমকালো ওরা। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। Hey, what the fuck do you think you're doing staring at my wife? Get lost.
ইয়াজল। অরার ইচ্ছা থাকলেও আরিশকে থামানো তার পক্ষে সম্ভব ছিল না। ওই জায়গায় জমে থাকা লোকজনের কেউই আর সাহস পাচ্ছিল না তার দিকে ঝাঁপ দেওয়ার। আরিশের চোখ মুখ থেকে যেন আগুনের শিখা বেরোচ্ছে, তার ক্রোধ একেবারেই স্পষ্ট। বেচারা ছেলেটা আরিশের হাত থেকে ছুটে সরে গেল, তারপর অন্যদিকে দৌড়ে পালিয়ে গেল। ধীরে ধীরে লোকজনও সেখান থেকে ছড়িয়ে পড়তে শুরু করলো। এক একজন এক এক রকম মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে, কেউ অবাক, কেউ কৌতূহলী, আবার কেউ ভাবছে এটা কতটা ঠিক বা ভুল। ওরা শুধু অসহায় চোখে আরিশের দিকে তাকিয়ে থাকে, নিজেকে সামলাতে পারছে না। তার মনে হচ্ছে এই ক্রোধ আর এই দৃশ্য আর কতকাল ধরে চলবে। আরিশ তার দিকে এগিয়ে বলল, বাসায় যাব। ওরা কিছু বলল না। আরিশ ওরাকে নিয়ে আবারও রিকশায় উঠে বসলো। মাঝখান দিয়ে ওরার মনটা খারাপ হয়ে গেল। মাঝে মধ্যে আরিশের এসব স্বভাব বিরক্তকর লাগে তার। নয়নাকে দেখে তামান্নার মুখে আনন্দে ঝিলিক ফুলিয়ে উঠল। কিছুক্ষণ আগে নয়নাকে নিয়ে খানবাড়িতে পৌঁছালো তালহা। নয়না আর তামান্নাকে রেখে নিজের ঘরের দিকে এগুলো সে। আপু কোথায় গেছো? নয়না কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। ভাবি ভাইয়ার সঙ্গে ঘুরতে বের হয়েছে, একটু পরে ফিরে আসবে। তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে তোমার জন্য রুমটা গুছিয়ে রেখেছি, আমি ততক্ষণে খাবার নিয়ে আসি। তামান্না বলল, আমি তো খেয়ে এসেছি আপু, এখন রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি। আপু ফিরলে আমাকে জানিও। নয়না বলল, ঠিক আছে, যাও। নয়না গেস্ট রুমের দিকে এগুলো আর তামান্না রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লো। বাড়ি ফিরে ওরাকে নিয়ে হনহনিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিল আরিশ। তার স্বামী কেন এমন করছে বুঝেও যেন বুঝতে পারছে না ওরা। রাগের মাথায় ওরার শরীর থেকে শাড়িটাই খুলে ফেলে দিল আরিশ। ওরা ওড়না গায়ে পেঁচিয়ে দাঁড়ালো। কি হয়েছে আপনার, শাড়ি কেন খুললেন? ওরা হতবাক হয়ে প্রশ্ন করলো। আরিশ রাগে কাঁপতে কাঁপতে বলল, পাগল হয়ে গেছে আমি, এই শাড়ি যত নষ্টের মূল, আর পরবে না এই শাড়ি। গভীর নিঃশ্বাস ছাড়লো আরিশ। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে সে। শান্ত হন একটু, এত রাগ করলে চলে নাকি? আরিশ ওরার কথায় কান্না দিয়ে আচমকায় ওরার দুটো হাতই পেছনে চেপে ধরে, দেয়ালের সাথে ঠেসে ধরলো তাকে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় অস্বস্তি লাগছে ওরার। আরিশ এবার ওরার হাত দুটো উঁচু করে দেয়ালের সাথে চেপে ধরে হিসিয়ে বলল, আমি কি হয়তো রাগ করেছি হামিং বাট? তুমি দেখোনি ওই অসভ্য ছেলেটা তোমার দিকে কিভাবে তাকিয়েছিল? ওর চোখ দুটো খুলে মার্বেল খেলতে পারলে কলিজাটা ঠান্ডা লাগতো আমার। আতকে উঠলো ওরা। কি ভয়ঙ্কর কথাবার্তা। শুকনো ঢোক গিলে আরিশের কপালে কপাল ঠেকালো। নিচু স্বরে বলল, শান্ত হন আরিশ, প্লিজ শান্ত হন, আমার দিকে দেখুন, আমার চোখের দিকে তাকান। ওরার মিষ্টি কথা আরিশের মনকে বেঁধে ফেললো। দুজনের চোখে চোখ রেখে কিছুক্ষণ নিঃশ্বাস ফেললো, যেন শব্দহীন কিছু বোঝানোর চেষ্টা করছিল। তারপর হঠাৎ আরিশ বেগবান হয়ে ওরাকে বুকে জড়িয়ে ধরলো। ওরার মাথার উপরে তার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরিশ। ভদ্রলোক মারাত্মক রেগে আছে, চোখ মুখ ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। ওরা ঠিক বুঝতে পারছে না কিভাবে আরিশকে শান্ত করবে। হঠাৎ করে মনের ভিতরে একটা ভাবনা এলো, তার পুরুষ মানুষ তার শখের নারীর সংস্পর্শে গেলে আগ্নেয়গিরির মতো উত্তপ্ত মেজাজ থাকলেও শান্ত দিঘির জলের মতো হয়ে যায়। ওরা ধীরে ধীরে আরিশের কপালে কপাল ঠেকালো, ফিস ফিস করে বলল, শান্ত হও আরিশ, শান্ত হও রাগীভূত। রাস্তায় চলাচল করতে গেলে লোকজন দেখবে, এটাই তো নর্মাল। ওরার মুখে তুমি সম্বোধন শুনে মেজাজ বদলে গেল আরিশের। প্রিয়তমা স্ত্রীর এমন মোহনীয় আচরণে একেবারে শান্ত হয়ে গেল সে। তুমি আমাকে তুমি বলে সম্বোধন করলে? হ্যাঁ করলাম, সমস্যা আছে? আরিশ ওরার হাত দুটো ছেড়ে দিল। মুখোমুখি একজন আরেকজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে পাখি। তোমার এত ভালোবাসায় আমি যেন সুখে মরে যাচ্ছি। কি করবো বুঝতে পারছি না। আমি যদি নাচতে শুরু করি তুমি কি হাসবে? বাচ্চাদের মতো মুখ করে বলল আরিশ। ওরা আরিশের ঠোঁটে আঙ্গুল চেপে ধরে বলল, সুখে বেঁচে থাকুন, মরার কথা বলবেন না একদম। আরিশ আর চোখে নিজের ঠোঁটের দিকে ওরার আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে ঝটপট আঙ্গুল সরিয়ে ফেলল ওরা। আরিশ তার কোমরে হাত রেখে নিজের বুকের সাথে চেপে ধরে নিচু স্বরে বলে, বলবো না, একটা কথা বলবো। তোমার কি কখনো আমাকে নিজে থেকে পেতে ইচ্ছে করে না? ওরা লজ্জায় মাথা নিচু করে ফেললো। ঘর কাঁপিয়ে হাসতে লাগলো আরিশ। ওরা একটু দূরে সরে ওয়ার্ড্রপ থেকে 3 পিস বের করতে করতে বলল, আপনার নাকের ডগায় যতদিন রাগ বসে থাকবে ততদিন এই প্রশ্নের উত্তর পাবেন না। আরিশ নিজের নাকের দিকে চোখ টেরা করে তাকালো। আবছা আবছা কেবল নিজের নাকটা ছাড়া আর কিছুই দেখতে পেল না। কয়েক পা এগিয়ে গিয়ে ওরার ঘাড়ে থুতনি রাখলো সে। কই, আমার নাকের ডগায় তো কিচ্ছু নেই। খবরদার, ভ্যাম্পায়ারের উত্তরসূরি হওয়ার মতো আচরণ করবেন না একদম। থতমত খেয়ে থুতনি সরিয়ে ফেললো আরিশ। ওরার কথার আগা মাথা কিছুই সে বুঝতে পারেনি। কি বললে এগুলো? ভ্যাম্পায়ারের নাম শুনেননি? হ্যাঁ, মুভিতে দেখেছিলাম একবার, তার সাথে আমার। তাহলে নিশ্চয়ই মুভিতে এটাও দেখেছেন, বদের হাড্ডিগুলো সুযোগ পেলেই মেয়েদের কামড় বসিয়ে দেয়। ঠোঁটের কোণে হাসি ফুটলো আরিশের। এবার সবকিছু ক্লিয়ার।
অরার ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে একপাশে রাখলো আরিশ। তারপর মৃদু করে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। অরা চোখ বন্ধ করে ফেললো আবেশে, কিন্তু বেশিক্ষণ সেই আবেশ স্থায়ী হলো না। তীব্র যন্ত্রণা অনুভব হতে লাগলো। যখন তুমি আমাকে ভ্যাম্পায়ারের উত্তরসূরি বললে, তখন যোগ্য উত্তরসূরি হওয়ার চেষ্টা করব আমি। অরা আরিশকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেললো। আজকে সত্যিই অনেক ব্যথা পেয়েছে সে। আপনি একটা ধুর, ভাল লাগে না। অরা দ্রুত পা চালিয়ে জামা কাপড় বদলে নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে গেল। আরিশ মিটিমিটি হেসে যাচ্ছে কেবল। বলতে গেলে সেভাবে অরাকে কখনো রাগ করতে দেখেনি। আজকে তাই অরাকে রাগানোর সুযোগটা হাতছাড়া করলো না আরিশ। গত দুদিন ধরে খানবাড়িতে শুধু বিয়ের কেনাকাটাই চলছে, চারিদিকে ব্যস্ততা, হাসি আনন্দে মুখর পরিবেশ। তসলিমা খাতুনের সঙ্গে কথা হয়েছে সাবিহার, আগামী সপ্তাহে দেশে ফিরবে সে। আর ঠিক তাতেই চূড়ান্ত হয়েছে তামান্না তালহার বিয়ের দিনক্ষণ। সবাই উৎসবে মেতে উঠলেও নয়নার মনটা যেন কোথায় হারিয়ে থাকে। চারিপাশে রঙিন আলো, সেজেগুজে ঘোরাঘুরি, খুশির হয়েছে, সবই ঠিকঠাক, তবুও তার ভেতরে যেন একটা অদৃশ্য শূন্যতা বসে আছে। কেউ টের পায় না, কিন্তু নয়নার দৃষ্টিতে মাঝে মাঝে একরকমের বিষণ্ণতা ভেসে ওঠে। ব্যাগপত্র গোছগাছ শেষে বিছানায় সোজা হয়ে শুয়েছে সাবিহা। মনটা আজ দারুণ ফুরফুরে লাগছে তার। কতগুলো মাস পর সবার সাথে দেখা হবে। ঠোঁটের কোণে হাসির রেখা সাবিহার। হঠাৎ মেহরাবের কথা মনে পড়লো। ভদ্রলোক নিশ্চয়ই তার দেশে ফেরার খবর শুনে আনন্দিত হবে। এসব ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে মেহরাবের নাম্বারে কল করলো সাবিহা। পরপর দুটো রিং হতেই কল রিসিভ হলো। এক নজরে সময় দেখে নিল সাবিহা। বাংলাদেশে এখন গভীর রাত। নিশ্চিত মেহরাবের ঘুম ভাঙিয়ে দিয়েছে ভেবে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সাবিহা। বলো। মেহরাবের এমন কথায় ঠিক কি বলবে বুঝতে পারছে না সাবিহা। কিয়ৎক্ষণ চুপচাপ রইল সে, তারপর গলা খাকারি দিয়ে বলল, আসলে আমি খেয়াল করিনি, এখন অনেক রাত, মানে বাংলাদেশে এত রাত হয়েছে, খেয়াল করিনি। খেয়াল করলে কি আমাকে কল করতে না সুন্দরী? সো ব্যাড। মেহরাব ঘুমের ঘোরে ফোনে কথা বলছে, সেজন্য কথাগুলো কেমন জড়িয়ে যাবার পাশাপাশি অদ্ভুত লাগছে সাবিহার। সচরাচর মেহরাব এমন গলায় কথা বলে না। আপনার ঘুম কাটেনি? এখন ডাকছি, পরে কথা হবে। আমি আগামীকাল সকালে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছি, দোয়া করবেন। দোয়া? तुम्हारे लिए অল টাইম দোয়া, মানে দোয়া করি সাবিহা। মেহরাব ভুলভাল বকছে শুনে খিলখিল করে হাসতে লাগলো সাবিহা। ওকে, বাই। হো। কল কেটে নিজে থেকেই হাসতে লাগলো সাবিহা। কতদিন পর এমন প্রাণখোলা হাসি এলো জীবনে। বাড়ি থেকে দূরে সরে সাবিহা একটা বিষয় বুঝতে পেরেছে। ভালোবাসার মানুষ কাছে থাকুক কিংবা দূরে, তারা সবসময় আমাদের হৃদয়ে থাকে। এই যে এত দূরে এসে থাকছে সাবিহা, তবুও তো মা ভাইকে প্রতি সেকেন্ডে মিস করে যাচ্ছে সে। অরার আর ভার্সিটি যাওয়া হচ্ছে না। আরিশ কিছুতে অরাকে চোখের আড়াল করতে পারবে না, সেজন্য অনলাইনে ক্লাস সহ বাড়িতে বসে পড়াশোনা করতে যা যা দরকার তাই করতে রাজি আছে আরিশ। এত ঝামেলা পুহিয়ে পড়ার থেকে ঘর সংসার সামলানোই ভালো বলে ভাবছে ওরা। কিন্তু আরিশ বরাবরই খামখেয়ালি, জেদি প্রকৃতির মানুষ, তাই তার ইচ্ছেতে বাড়ি থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে ওরা। তোমার কি মনে আছে ভাইজান কি বলেছিলেন? বিছানা গোছানো শেষে স্বামীর সামনে মুখোমুখি বসলেন রোকসানা মল্লিক। সোলাইমান ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন। হ্যাঁ গো, সব মনে আছে, কিন্তু ও বাড়িতে তালার বিয়ে লাগলো বলে, তার মধ্যে তো ওরা বাড়ি থেকে হতে পারবে না। দেখি ভাইজান ঠিক কবে বিয়ের তারিখ ঠিক করেন। ঠিক আছে, আমি এমনি মনে করিয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। গ্রীষ্মের তাপদাহ শেষে যখন বর্ষা আসে, প্রকৃতির মধ্যে এক ধরনের প্রশান্তি নেমে আসে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ে ছাদের উপর, জানালার কাছে, মাটির গায়ে, সবখানে। গাছপালার ধুলো ধুয়ে গিয়ে তারা হয়ে ওঠে টাটকা সবুজ। পথঘাটে জমে ওঠে কাদামাটি, কোথাও বা ছোট ছোট জলাধার। রাস্তায় হেঁটে যাওয়ার সময় চটাস চটাস শব্দ তুলে ভিজে পড়ে থাকা পাতাগুলোর উপর দিয়ে হেঁটে যায় পথচারীরা। গন্ধে ভরে ওঠে চারিপাশ। ভিজে মাটির গন্ধ যেন হৃদয়ের গভীরে গেঁথে বসে। সন্ধ্যার পর বাতাসটা আরও শীতল হয়ে আসে। বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেয় জানালার পাশে বসে থাকা কোনো ভাবুক মনকে। জানালার পাশে দাঁড়িয়ে আছে ওরা। বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। রাত কম হয়নি, 10টা ছুঁই ছুঁই। তবে আজকে আরিশের অফিসে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেজন্যই দেরি হচ্ছে ফিরতে। আজকে হুট করে ওরার শরীরটা কেমন খারাপ লাগছে। আরিশকে জানালে অতিরিক্ত চিন্তা করবে ভেবে কিছু বলেনি। দুদিন পর তামান্নার সাথে তালহার বিয়ে, কত কাজকর্ম। নিজে হাতে সব কাজ না করলেও বাড়ির বউ হিসেবে কিছু দায়িত্ব তো থাকেই। তপ্ত নিঃশ্বাস ছাড়লো ওরা। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। ভাবি, আসবো? আকস্মিক তামান্নার গলার স্বরে চমকে উঠল ওরা। তবে পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে প্রত্যুত্তরে বলল সে, হ্যাঁ এসো আপু। তামান্না ধীর পায়ে রুমে ঢুকে দাঁড়ালো। ওরা ইশারায় বসতে বলল। আপনার কি শরীর খারাপ ভাবি? আজকে কেমন দুর্বল লাগছিল আপনাকে,
মনে হয় রক্ত শূন্যতা বৃদ্ধি পাচ্ছে আপনার। ওরা এক গভীর দীর্ঘশ্বাস ফেললো। ক্লাস 10 থেকেই এই সমস্যা, অ্যানিমিয়া। খাওয়া দাওয়ার প্রতি কখনোই আগ্রহ ছিল না তার। মায়ের বকুনি খেয়ে জোর করে খেতে হতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই বকুনিও কমেছে, আর অরার খাওয়ার অভ্যাসও রয়ে গেছে আগের মতো অবহেলায় গড়া। হয়তো তুমি কিছু বলবে নাকি এমনি এসেছো? তামান্না মুচকি হাসে বলে, ভাবি, আমি চাই আমার বিয়েতে আপনি আমাকে বউ সাজিয়ে দেবেন। আপনার কোনো আপত্তি নেই তো? ওরা হেসে বলল, কিসের আপত্তি? অবশ্যই সাজিয়ে দেব, তবে আমি সাজগোজের বিষয়ে কিছু খুব একটা পটু নই। আপনি যেভাবে পারেন তাতেই চলবে ভাবি। বেশ, দেব। ঠিক আছে ভাবি, আমি এখন আসছি। ভাইয়া ফিরলে খাবার গরম করে দেব। দরকার নেই, আমি করে নিব সব, তুমি যাও। আচ্ছা। তামান্না হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল। ওরা বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেললো। ভীষণ দুর্বল লাগছে তার। আরিশের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছিল ওরা। আরিশ বাসায় ফিরে মেয়েটাকে ডাকাডাকি না করে ফ্রেশ হতে গেছে। ওরা কখনো এরকম ঘুমিয়ে যায় না, তাই ব্যাপারটা অস্বাভাবিক লাগছে আরিশের। ওয়াশরুম থেকে কেবল একটা তোয়ালে পরে বের হয়েছে সে। ওরা গুটিসুটি হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসলো আরিশ। মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। মেয়েটাকে জোর করে কিভাবে তার জীবনে আনলো, সেসব ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। যতই হোক লম্বা একটা বয়সের পার্থক্য, দুজনের মন মানসিকতার পার্থক্য আছে, সবকিছুই বিপরীত, তবুও ওরা সব মানিয়ে আছে। দীর্ঘশ্বাস ছাড়লো আরিশ। মাঝে মধ্যে নিজের উপর রাগ হয়, নিজের অসুস্থতার জন্য ওরার সাথে হয়তো বেশি অন্যায় করে ফেলেছে সে। আপনি কখন এলেন? আচমকা ওরার কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠল আরিশ। ভাবনায় মশগুল হয়েছিল সে। ওরা বড় বড় চোখ করে তার উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে আছে। প্রশস্ত বুকে পানির ফোঁটাগুলো দেখে ওরার যেন গলা শুকিয়ে আসছে আজ। নিজের অজান্তে আরিশের বুকে হাত রাখলো সে। আরিশের শরীরে কম্পন অনুভূত হলো। অবাক দৃষ্টিতে ওরার দিকে দৃষ্টিপাত করতেই হাত সরিয়ে ফেললো সে। না মানে, আসলে পানি ছিল তো, তাই আর কি। আমতা আমতা করে বলল ওরা। আরিশ ওরাকে ধরে বসিয়ে ফেললো। ঠোঁটের কোণে তার দুষ্টু হাসির ঝিলিক। এক ঝটকায় ওরাকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের উপর বসালো। আরে এখানে তো জিনিসপত্র রাখা আছে, বসানোর আর জায়গা পেলেন না? থাকুক, অজুহাত না দিয়ে সরাসরি বললেই পারো আমার প্রতি আকর্ষিত হচ্ছিলে তুমি। কই, কখন? মোটেও না। আরিশ ওরার থুতনি চেপে ধরে কোমরে কঠিনভাবে স্পর্শ করে বলল, মিথ্যে বলবে না। আই হেট লায়ার হামিংবার্ড। ওরা লজ্জায় মাথা নিচু করে ফেললো। আরিশের চোখ মুখ বদলাচ্ছে। বহুদিন পর নিজের ভেতর নিয়ন্ত্রণহীন এক আরিশকে অনুভব করছে সে। চেঞ্জ করে নিন। পরে করব। কিন্তু ওরা কথা শেষ করতে পারে না। আরিশের আগ্রাসী চুম্বনে বেসামাল হয়ে উঠে সে। একদিকে যন্ত্রণা, অন্যদিকে ভালোবাসার সুখ, দুই অনুভব করতে থাকে ওরা। আরিশ যখন তাকে মুক্ত করে তখন ঠোঁট থেকে শুরু করে গলা ঘাড়ে মৃদু জ্বলুনি টের পায় ওরা। ডিনার শেষ করে তোমাকে খাবো। ওরা আয়নায় নিজের দিকে তাকালো। গলায় নজর পড়তেই লজ্জায় ওড়না দিয়ে তা ঢেকে ফেললো। আপনি আর বদলালেন না? আমি বদলালে তোমার ভালো লাগবে? না, আপনি যেমন আছেন তাতেই সুখ, তাতেই আমার অসুখ। আমি এই সুখ অসুখ নিয়েই ভালো আছি। আরিশ পোশাক পরে নিল এর মধ্যে। তা ঠিক আছে, তোমার শরীর খারাপ বললে না কেন? আগামীকাল ডাক্তার আসবে বাসায়, যা যা সমস্যা সবকিছু বলবে ওনাকে, কেমন? তেমন কিছু হয়নি তো, এমনি টায়ার্ড লাগছিল, শরীরে ব্যথা। যাই হোক, ডাক্তার বুঝবে। তবে হ্যাঁ, মহিলা ডাক্তার আসবে, তাই কোনো সংকোচন করবে না। আরিশ আর কিছু না বলে ওরাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বের হলো। ওরা আরিশের হাবভাব বুঝতে পারছে না। কোলে করে কোথায় যাচ্ছে সে? এভাবে কোথায় যাচ্ছি? ডাইনিং রুমে। কি? জি। না মানে কেউ দেখে ফেলবে, লজ্জা। অসুস্থ বউকে হাঁটতে দেওয়া যাবে না। লাশ লজ্জা আপাতত এক পাশে রাখো। তাছাড়া কোলে নিয়েছি, অন্য কিছু করে নি। চুপচাপ চলো, খাবার খেয়ে নিয়ে আসবো আবার। ওরা আর কথা বাড়ালো না, কারণ আরিশ বরাবরই জেদি একরোখা মানুষ। যা বলে তাই করে, কিছু বলেও ফেরানো যাবে না তাকে। বৃষ্টি স্নাত সকাল। আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো মেহরাব। হাই তুলতে তুলতে ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করে দেখলো গতকাল রাতে সাবিহা কল করেছিল। চমকালো মেহরাব। কল দিল কখন? আর রিসিভ হতে হয়েছে, তার মানে সে ঘুমের ঘরে সাবিহার সাথে কথা বলেছে কলে। কিন্তু কি বলেছে সেসব তো মনেই নেই। তড়িঘড়ি করে সাবিহার নাম্বারে কল দিল সে, কিন্তু কল ঢুকলো না, নাম্বার বন্ধ বলছে। চিন্তায় পড়ে গেল মেহরাব। হয়তো ঘুমের ঘরে এমন কিছু বলে ফেলেছে যার জন্য মেয়েটা রাগ করেছে। এমনিতে সাবিহার রাগ বেশি। দীর্ঘশ্বাস ছাড়লো মেহরাব। কি করবে এখন তাই ভাবতে লাগলো।
রোদের তাপে ঝলসে উঠেছে শহর। পিচঢালা রাস্তায় সূর্যের আলো ফুটেছে আগুনের রেখার মতো। হালকা ধুলোর আস্তরণে ধূসর ছোপ ছোপ ছায়া। গাড়ির হর্নার, মানুষের হাঁটার তারা মিলে দুপুরটা যেন হাঁপানো শহরের একটা ক্লান্ত শ্বাস। দুদিন হলো খানবাড়িতে আছে নয়না। বোনের সাথে ভালোই সময় কাটছে তার। সকালবেলা তামান্নার সাথে টুকটাক জিনিসপত্র কিনতে বাইরে গিয়েছিল নয়না। তখনই অরার জন্য একটা ব্রেসলেট কিনে এনেছে সে। ছোট থেকে অরা সবসময় নিজের পছন্দের জিনিসটাকে নয়নাকে দিয়ে দিত। আসলে অরার প্রিয় জিনিসপত্রের দিকে নয়নার নজর থাকতো, তাই বোনের কথা ভেবে সবসময় নিজের জিনিসপত্র দিয়ে দিত সে। কি রে, ভাত খাবি কখন? বেলা তো কম হলো না, না খেয়ে থাকলে চলবে? ড্রয়িং রুমে বসে আছে নয়না, হাতে ব্রেসলেটটা। বোনের কথাই ভাবছিল সে। বাইরে থেকে খেয়ে এসেছে বলে দুপুরের খাওয়া দাওয়া করেনি এখনো। পেট ভরে আছে আপু, পরে খাবো, তুমি এদিকে এসো। অরাকে পাশে বসালো নয়না। বোনের দিকে তাকিয়ে আছে সে। বল, কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? আরে না, এবাড়ির সবাই খুব ভালো। তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি, দেখো তো পছন্দ হয়েছে? অরার হাতে ব্রেসলেট পরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো নয়না। ছোট বোনের থেকে ব্রেসলেট পেয়ে খুব খুশি হলো অরা। আনন্দে জড়িয়ে ধরে বলল সে। খুব পছন্দ হয়েছে সোনা, আমার বোনটা বড় হয়ে গেছে। আমি বড় হইনি, আমি ছোটই থাকতে চাই আপু, ঠিক এভাবে তোমার আদরের ছোট বোন হয়ে। হেসে বলল অরা। পাগলি একটা। সকালে তালহা গিয়ে দিয়ে আসবে তোকে। বিয়ে তো 3 দিন পর, পরশু আবার গিয়ে নিয়ে আসবে, কি বলিস? হ্যাঁ, সেটাই ভালো হবে। জামা কাপড়ও গোছানো বাকি, বিয়েতে কি কি পরবো সেসব। বিয়েতে কি পরবি সেসব তোকে ভাবতে হবে না, তোর ভাইয়া বলেছে সব কিনে দেবে। নয়নার ভীষণ আনন্দ হচ্ছে। আরিশ যে এভাবে তাদের পরিবারকে আপন করে নিবে সেটা কখনোই ভাবেনি সে। ওকে আপু, তুমি খেয়েছো দুপুরে? হ্যাঁ, ডক্টর আসবে এখন, আরিশ কল দিয়ে বলল। কি হয়েছে তোমার? আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো নয়না, আর তাকে সান্ত্বনা দিয়ে বলে। তেমন কিছু না, মনে হয় শরীর দুর্বল, কেমন অশান্তি লাগছে আজকাল, জ্বরও আসে মাঝে মধ্যে। তাহলে ভালোই হবে, ডাক্তার এলে কি হয়েছে জানা যাবে। ওরা বসা থেকে উঠে অন্যদিকে এগোতে এগোতে বলে। হ্যাঁ, আমি ঘরে গেলাম। আচ্ছা আপু, যাও, ডাক্তার এলে আমি তোমার ঘরে নিয়ে যাব। ঠিক আছে। ডাক্তারের অপেক্ষায় নয়না বসে রইল ড্রয়িং রুমে। আকাশি ব্লাইন্ড ফাঁক করে রোদ এসে পড়েছে রুমের মেঝেতে। চারিপাশ জুড়ে শীতল ঘন নীরবতা। কেবিনে বসে আছে তেজরিন খান আরিশ। চোখে গাঢ় একাগ্রতা, ঠোঁটের কোণে চাপা এক দৃঢ়তা। কালো শার্টের উপর ধূসর ওয়েস্টকোট, গলায় সিল্কের টাই, পরিপাটি অথচ অনায়াস স্টাইল। হাতে এক কাপ কালো কফি, যেটা ঠান্ডা হয়ে গেছে কখন হয়তো খেয়ালই নেই। সামনে টেবিলে ছড়িয়ে থাকা কিছু কনফিডেন্সিয়াল ফাইল। একের পর এক সাইন করছে সে। মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে ওয়াল জুড়ে লাগানো বিশাল স্ক্রিনে, যেখানে রিয়েল টাইম রিপোর্টে ভেসে উঠছে। রুমের একপাশে দাঁড়িয়ে সেক্রেটারি ফাইজা বলল, স্যার, আগামীকাল ইনভেস্টর মিটিং। আরিশ চোখ না তুলে উত্তর দিল। স্যালাড রিভিউ করেছি আমি, বাকি অংশ কালকে দেখাবো। ফাইজা মুহূর্ত খানিক থমকে থাকলো, তারপর সামান্য মাথা নেড়ে বলল, জি ঠিক আছে স্যার। আরিশ তখনও চোখ সরায়নি স্ক্রিন থেকে। কনফিডেন্সিয়াল রিপোর্টে ভেসে উঠছে প্রতিটি শেয়ারের আপডেট, ইনফ্রা প্রজেক্টরের টাইমলাইন এবং লেনদেনের হিসাব। ভ্রু কুচকে গেল এক জায়গায়, যেন কিছু একটা তার পরিকল্পনার বাইরে যাচ্ছে। চোখ নামিয়ে কলমটা আবারও তুলে নিল সে। টেবিলের ডান পাশে রাখা ইন্টারকমের বোতাম টিপে বলল, তাহলে বলুন আর কেবিনে আসতে। ফাইজা ইতস্তত করে জিজ্ঞাসা করলো, স্যার উনি তো এখন ক্লায়েন্ট মিটিংয়ে। তবে যখনই ফিরে হব সরাসরি এখানে আসতে বলবেন। তার স্বর শান্ত কিন্তু গভীর। রুম জুড়ে আবারও নেমে এলো সে নিঃশব্দ শীতল ভার। আরিশ তার আঙ্গুল ঘোরাতে লাগলো সোনালি রিংটা। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠলো এক নাম, হামিং বার্ড কলিং। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো। পরক্ষণে আরিশ খান থমকে গেল। সচরাচর অফিসে থাকাকালীন ওরা কল করে না। ডাক্তার হয়তো এমন কিছু বলেছে যার জন্য ওরা আরিশকে কল করতে বাধ্য হয়েছে। ফাইজা, আপনি এখন যেতে পারেন। জি স্যার। নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল ফাইজা। আরিশ দ্রুত কল রিসিভ করলো। আরিশ কল রিসিভ করতেই ডুকরে কেঁদে উঠল ওরা। তার এমন আচরণে আরিশের যেন প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম হলো। পাখি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? ডাক্তার কি বলেছে? আমার ভয় লাগছে। এমন করে না যান, শান্ত হও। আমি এক্ষুনি আসছি। তুমি শুধু বলো তোমার কি হয়েছে। আমার নাকি ডেঙ্গু জ্বর হয়েছে। ডক্টর পুরোপুরি শিওর না, কিন্তু কিছু টেস্ট করাতে হবে বলেন। আমি সিরিঞ্জ ভয় পাই আবার। আরিশ ইতিমধ্যে অফিস থেকে বেরিয়ে গেছে।
তাকে এভাবে পাগলের মতো ছুটে বেরোতে দেখে সবাই কাজকর্ম রেখে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে। আমি বাসায় আসতেছি, তুমি চুপচাপ শুয়ে থাকো, ডাক্তারের সাথে আমি কথা বলে নিচ্ছি। আচ্ছা। কল কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ওরা। ডাক্তার সেলিনা আক্তার ওরার সামনে বসে আছেন। বুঝতেই পারছেন স্বামীর খুব আদরের বউ, নয়তো এতটুকুতে কেউ এমন করে, যদিও অনেক মেয়েরাই ইঞ্জেকশন ভয় পায়। মিসেস খান, আমি তাহলে এখন আসছি। আপনার হাজব্যান্ড সম্ভবত পরে কথা বলে নেবেন আমার সাথে। ওরা নড়ে চড়ে উঠল, চোখ মুখ মুছে বলল, হ্যাঁ, উনি কথা বলবেন বললেন। পথে আছে উনি, কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাবেন। তাহলে একটু অপেক্ষা করি, ওনার সাথে কথা বলেই যাব। আগামীকালেই টেস্টগুলো করতে হবে। মনে হচ্ছে দীর্ঘদিন ধরেই ডেঙ্গুতে ভুগছেন উনি, দ্রুত চিকিৎসা নিতে হবে। ওরা চুপ করে রইল। স্যালাইন ইঞ্জেকশনে খুব ভয় হয় তার। শেষমেশে সবই জুটবে তার কপালে, এটা ভাবতেই মন খারাপ লাগছে তার। সামনে বাড়িতে বিয়ে, এখন যদি সে অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কি চলে? মিসেস খান, একটা কথা বলবো? বলুন। আই থিঙ্ক আপনি খুব ভাগ্যবতী। আপনার স্বামী আপনাকে হয়তো মাথায় তুলে রাখে, চোখে হারায়। মাথায় তুলে রাখে না, কোলে তুলে রাখে সারাক্ষণ। তার রাগ দুষ্টুমি সম্পর্কে তো জানেন না, তাই এমনটা বললেন। মনে মনে কথাগুলো আওড়ালো ওরা, তবে মুখে কিছু বলতে পারলো না, কেবল মুচকি হাসলো। রাস্তায় তেমন একটা জ্যাম না থাকায় ঘণ্টাখানেকের মধ্যে এসে পৌঁছালো আরিশ। ওরা তখনও নিজের রুমে ডাক্তার সেলিনার সাথে কথা বলছিল। অন্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করতে বউকে বিছানায় শুয়ে থাকতে দেখে ভদ্রলোক যেন আরো ব্যতিব্যস্ত হয়ে উঠল। তুমি ঠিক আছো তো? ওরার পাশে বসে জিজ্ঞাসা করলো আরিশ। সেলিনা আক্তার একটু নড়ে চড়ে বসলেন। জি ঠিক আছি, আপনি শান্ত হয়ে বসুন। মিসেস সেলিনা, কি হয়েছে ওরার? ডেঙ্গু জ্বর? সন্দেহ করছি তেমন কিছুই হয়েছে, বাকিটা টেস্ট করানোর পর বলতে পারবো। আপনি আগামীকাল ওনাকে নিয়ে হসপিটালে আসুন একবার, তারপর শিওর হয়ে বলতে পারবো। আরিশ ধীরে ধীরে ওরার কপালে হাত রাখে, তারপর গলায় স্পর্শ করে দেখে জ্বরটা নেমেছে কিনা বোঝার চেষ্টা। একটু দম নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় সে। আঙ্গুলের স্পর্শে মমতা আর অস্থিরতা মিলেমিশে যায়। তার চোখে উদ্বেগ। বিছানার পাশে বসা ডাক্তার সেলিনা আক্তার চুপচাপ সবকিছু দেখছিলেন। চোখে তার একরাশ প্রশান্তি, ঠোঁটে অল্প এক টুকরো মুচকি হাসি। রোগী নয়, যেন দুই ভালোবাসার মানুষকে একসাথে পর্যবেক্ষণ করছিলেন তিনি। ঠিক আছে, আমরা আগামীকাল হসপিটালে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জলিন মানে আমার ড্রাইভার আপনাকে পৌঁছে দিয়ে আসবে। সেলিনা একবার ওরার দিকে তাকালেন, তারপর মৃদু হেসে আরিশের দিকে ফিরে বললেন, আপনাকেও ধন্যবাদ, আসছি। ওকে। সংক্ষেপে বলল আরিশ। তার মন পড়ে আছে ওরার জ্বর ভেজা মুখে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন ডাক্তার সেলিনা আক্তার। আরিশ ওরাকে নিঃশব্দে কোলে তুলে নেয়। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, কান্না করেছিলে কেন পাখি? ওরা নিচু গলায় বলল, আমার ভয় লাগছিল। আরিশ হালকা হেসে গাল ছুঁয়ে বলে, তোমাকে ভীতু জানতাম, তবে এতটা ভীতু সেটা তো কল্পনা করিনি। চোখ বড় করে তাকায় ওরা। একটু গলা খাকারি দিয়ে সোজা হয়ে বলে, আমি মোটেও ভীতু নই মিস্টার খান। আরিশ ভ্রু উঁচিয়ে তাকায়, ঠোঁটে চাপা হাসি। ইশারায় মাথা কাত করে কৌতুকের সুরে বলে, মিস্টার খান, ওয়াও, বেশ শ্রুতিমধুর লাগলো শুনতে। ওরা মুখ ফিরিয়ে ফেলে একপাশে। হঠাৎই যেন মনে পড়ে যায় নিজের অসুস্থতা। ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, বাড়ির মধ্যে তো মশা নেই, তবুও ডেঙ্গু হলো কি করে? আরিশ গম্ভীর গলায় বলল, এটা তো আমি জানি না, তবে আজ থেকে বাড়িতে একটা মাছিও ঢুকতে পারবে না। কালে করা ওষুধ আনাচ্ছি, সব জায়গায় স্প্রে করাবো। ওরা গভীর নিঃশ্বাস ফেলে চুপ করে থাকে। চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর মন খারাপ যেন সবকিছুই ঢেকে দেয়। যা হওয়ার ছিল হয়ে গেছে, এখন কড়া ওষুধে আর কি বা হবে? ভালো লাগে না কিছুই। ঠিক আছে, আপনি অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরলেন কেন? ওরা চোখ মুখ কুচকে জিজ্ঞাসা করে। আরিশ একদম গম্ভীর মুখ করে বলে, যেভাবে ফোন করে ভয় পাওয়ার কথা বললে আমার তো প্রাণটাই বেড়ে যাচ্ছিল। অফিস কাজ এসবের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি হামিংবার্ড। ওরা ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। সে বরকে জড়িয়ে ধরে বলে, আপনি আমায় এত ভালোবাসেন? তুমি বসো না। আরিশ চোখে চোখ রাখে। ওরা লাজুকভাবে মাথা নিচু করে। কিছু বলতে যাবে তার আগে আরিশ হুট করে গালে ছোট্ট একটা কামড় বসায়। ওরা চমকে উঠে বলে, এটা কি হলো? উত্তর দিতে দেরি করার শাস্তি। ভীষণ গম্ভীর ভঙ্গিতে বলল আরিশ। আপনি আর ভালো হবেন না? ওরা বিরক্ত ভঙ্গিতে চোখ ঘুরিয়ে বলল, আমি ভালো হতে চাই না, ভালোবাসি, এখানেই বলবো। আরিশ নরম গলায় আদেশ দেয়, আই লাভ ইউ রাগীভূত। ওরা হাসতে হাসতে বলে। আরিশ ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে ওকে কোলে তুলে নেয়। ওরা আতকে উঠে জিজ্ঞাসা করে, আবার কি হলো? তেমন কিছু না, আমি ফিরে যাবো, তুমি পাশে চেয়ার বসে থাকবে, শুধু আমায় দেখতে দেখতে। আরিশ বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে,
কি? ওরা চোখ কপালে তুলে। কেন থাকবে না? আরিশ ভ্রু কুচকে জিজ্ঞাসা করে। আমার শীত লাগছে, ওয়াশরুমে ঠান্ডা পানি ভালো লাগছে না, প্লিজ এখানেই বিছানাতেই বসতে দিন। ওরা মায়াভরা গলায় অনুনয় করে। আরিশ ওর মুখের দিকে তাকে একটু নরম হয়ে যায়। সত্যিই তো মেয়েটার শরীর খারাপ। ঠিক আছে, আগে সুস্থ হও, তারপর একদিন হবে। কি হবে? ওরার কণ্ঠে সন্দেহ। নাথিং, বসো, ফ্রেশ হয়ে আসছি। আরিশ বলে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আচ্ছা। ওরা বিছানায় হেলান দিয়ে বসে পড়ে। ওর চোখে এখন একরাশ শান্তি। মনে মনে ভাবে এই ভদ্রলোকের সবকিছুই অতিরিক্ত, কিন্তু তবুও মানুষটা বড্ড বেশি আপন। গাড়িতে উঠে বসে স্বামীর নম্বরে কল দিলেন সেলিনা। সামনে বসে চুপচাপ গাড়ি চালাচ্ছে জলিল। হ্যালো সোয়াইব, আমার না একদম ভালো লাগছে না। কণ্ঠে একটা চাপা অভিমানের ছায়া। আসলে ইচ্ছে করেই এমন বলেছিলেন তিনি। অপর পাশ থেকে কি উত্তর এলো তা স্পষ্ট শোনা গেল না, তবে সেলিনার চোখের ভঙ্গিমা বদলে গেল। পর মুহূর্তে ঠাস করে কল কেটে দিলেন তিনি। ভেতরে ভেতরে রাগে ফুঁসছিলেন। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন আজ বাড়ি গিয়ে মহা ঝামেলা বাঁধাবেন, ছাড়বেন না শোয়েবকে। মনে মনে তুলনা চলে এলো। খান সাহেব কি পরিমাণ পাগল, তার স্ত্রীর জন্য কি দরদ, কি যত্ন, অথচ শোয়েব যার সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল সে মানুষটাও আজ আর ভালোবাসার ছায়া ফেলে না তার উপর। শোয়েব তো কখনো সেলিনার জন্য আরিশের মতো তো দূরের কথা, তার অ্যাকচুয়াল পরিমাণ কেয়ারও করেনি। আর আরিশ অপছন্দের বিয়ে করেও বইয়ের পিছনে এতটা পাগল। সেলিনার বুকের ভেতরটা কেমন করে উঠে, চোখের পাতা ভার হয়ে আসে, কিন্তু কাঁদেন না, শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলেন। নিজেকে সংবরণ করতে চান। পৃথিবীর সব অভিমান, সব দুঃখ যেন একা তিনি বয়ে বেড়াচ্ছেন। ওরা শরীর খারাপের খবর শুনে তামান্নার মন একেবারে ভেঙে গেছে। বিয়ের মতো আনন্দের সময় যদি ভাবি অসুস্থ থাকেন তাহলে তো কিছুই ঠিকভাবে উপভোগ করা যাবে না। আনমনে ছাদে দাঁড়িয়েছিল তামান্না। চাঁদের আলোয় চারিদিক নিঃশব্দ, সাদা এক নিস্তব্ধতা যেন চারিপাশে ছড়িয়ে আছে। এই তামু। তামান্না চমকে তাকায়। পাশে এসে দাঁড়িয়েছে তালহা। হুম। ওর কণ্ঠে অন্য মনস্কতা। তালহা ওর পাশেই দাঁড়িয়ে কাঁধে হাত রাখে, তারপর নিজের দিকে একটু ঘুরিয়ে নেয় তামান্নাকে। এত মন খারাপ করে আছো কেন? ভাবির শরীর খারাপ, আর জানো আমার মনটা কেমন কু ডাকছে। তালহা স্নেহ ভরে বলে, কিছু হবে না, ভাবি ঠিক হয়ে যাবে, তুমি একটু বেশি টেনশন করছো। তামান্না দীর্ঘশ্বাস ফেলে। তালহা সে সুযোগে ওকে আলতো করে বুকে জড়িয়ে নেয়। আচমকা তালহার এমন স্পর্শে কিছুটা বিস্মিত হয়ে ওঠে তামান্না। ছেলেটা যে দিন দিন কতটা দুষ্টু হয়ে যাচ্ছে, লাজে মাথা নিচু করে রইল সে। এয়ারপোর্টে গেলেন না? আপা একাই আসবেন? তামান্না প্রশ্ন করলো, গলা ভিজে কিছুটা। সাবিহা নিজেই মানা করেছে যেতে, বলল গাড়ি পাঠালেই চলে আসবে। জলিল গেছে, এতক্ষণে হয়তো বাসার কাছাকাছি পৌঁছেও গেছে। তাহলে তো ভালোই। তামু, শোনো। জি বলুন। তালহা মুখ দিয়ে শব্দটুকু করে, চুমু দেয়নি, কেবল শব্দ করেছে। তামান্না লজ্জায় সরে দাঁড়ায়, ভ্রু কুচকে বলে, এসব কি? তালহা খিলিয়ে হেসে উঠে বলে, মনের চুমু বড় চুমু, টাচ তো করিনি, মুখেই একটু শব্দ করলাম, এই আর কি। তামান্না এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না, ফিক করে হেসে ওঠে। তারপর না কিছু বলে ছাদে থেকে একা একা নেমে যেতে থাকে। আর তালহা দাঁড়িয়ে আছে চুপচাপ। তামান্না ভাটিয়া বড্ড লাজুক, তবে ঠিক কবে কিভাবে নিজের করে পাবে এই চিন্তাতেই ডুবে গেল ছেলেটা। রাত 10টার দিকে খানবাড়িতে এসে পৌঁছালো সাবিহা। এতগুলো মাস পর একমাত্র মেয়েকে কাছে পেয়ে তাসলিমা খাতুনের খুশি আর কে দেখে। তালহাও বোনের আশাতে অনেক খুশি হয়েছে। বিয়েতে এবার পুরো আনন্দ করতে পারবে সে। সাবিহার আগমনে আরিশের অবশ্য কোনো নরণচরণ নেই। সাবিহার যাওয়া আসে তার কিছু যায় আসে না। পুরনো সবকিছু ভুলে ওরা সাবিহার সাথে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করছে। সাবিহা ওরাকে নিজের ভাবি হিসেবে মেনে নিয়েছে। দিন আসে দিন যায়, বয়ে চলে সময়। ওরাকে নিয়ে বেশ হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে গিয়েছিল আরিশ। ডাক্তারের প্রাথমিক পরীক্ষা, রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে তারা শিওর হন ওরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তবে ভয়ের কিছুই নেই, এখনও প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে। ডাক্তার সেলিনা আক্তার পর্যাপ্ত বিশ্রাম, তরলজাত খাবার আর নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। ভালোভাবে যত্ন নিলে ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ডক্টর সেলিনা বলেন, মিস্টার খান, টেনশন করবেন না, আশা করি নিয়ম মাফিক ওষুধ নিলে ওরা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কেবিনে বসে আছেন ওরা আর আরিশ। ওরার মুখ চুপচাপ, চোখে ক্লান্তির ছাপ। রক্ত পরীক্ষার সময় সে ভীষণ ভয় পেয়েছিল। ওকে মিসেস সেলিনা, হাসছি। সেলিনা কিছু বলতে চাইলেও চুপ রইলেন। পরে ওরার সাথে ফোনে কথা বলে নিবেন এমনটা ভাবলেন। ওরাকে নিয়ে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলো আরিশ। কেবিনের বাইরে আসতেই হুট করে ওরাকে কোলে তুলে নিল। ওরা একটু চমকালো। কি করছেন এসব? আরে এটা বাড়ি নয়, হসপিটাল।
তাতে কি তুমি দুর্বল, হেঁটে গেলে কষ্ট হবে। ওরা জানে এই ভদ্রলোককে বারণ করা যায় না, তাই চুপ করে থাকলো। হাসপাতালের লোকজন আরিশের এই আচরণ দেখে হাসতে লাগলো, আর আরিশ তাতে পাত্তা দিল না। গাড়িতে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। এত কেয়ার করেন অথচ নিজের হাতে মাঝে মধ্যে আঘাতও করেন, অদ্ভুত মানুষ। আরিশ ড্রাইভিং সিটে বসে ওরার হাত পেছনে চেপে ধরে বলল, তোমাকে সুখ দিলেও দেব, কষ্ট দিলেও আমি দেব। হামিংবার্ড, অন্য কাউকে তোমার কাছে আসতে দেব না। ঠিক বলো। চলুন, বাড়িতে সবাই ওয়েট করছে। আরিশ ধীরে ধীরে ওরার হাত ছেড়ে দিল এবং শান্ত কণ্ঠে বলল, বিয়েতে বেশি হইচই করবে না, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। আমি জানি। গাড়ি এগিয়ে চলল, আর ওরা আরিশের কথা চলতে থাকলো। সকালটা আজ হালকা মেঘলা, সূর্যের কিরণ ধীরে ধীরে আকাশ ছুঁয়ে উঠেছে। পাখির কুজন ভোরের নীরবতায় মধুর সুর তোলা শুরু করেছে। বাতাসে লেগে আছে সুগন্ধি ফুলের মিষ্টি গন্ধ। শহর জুড়ে ধীরে ধীরে মানুষের কর্মব্যস্ততা শুরু হয়েছে। এই যে সুন্দরী, তোমার ফোন বন্ধ ছিল কেন? গতকাল রাতে ঘুমের ঘরে কি বলেছি নিজেও জানি না। কল রিসিভ করতেই এক নাগারে কথা বলে একটু দম নিল মেহেরাব। সাবিহা ডাইনিং রুমে বসে আছে। সকালের নাস্তা করেছে সবাই। আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। পরে পরে কেন? শোনো সাবিহাম, আমি যদি কিছু ভুলভাল বকে থাকি তার জন্য সরি। সাবিহা সবার দিকে দেখে নিল একবার, মৃদু হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।